হৃদয়ে এক টুকরো বাংলাদেশকে লালন করে আমেরিকাতে বসবাস করি। বাংলাদেশের সুবিধাবঞ্চিত বাচ্চা এবং বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে আমার অলওয়েজ মনের মধ্যে একটা কষ্ট এবং স্বপ্ন। আমার নাহিয়ান একজন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা ছিল। দর্শক, চ্যানেল আইয়ের বিশেষ সাক্ষাৎকারে এই মুহূর্তে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন শায়লা আজিম, যার জন্ম হচ্ছে খুলনাতে, বেড়ে ওঠা ঢাকায়, এরপর নিউ ইয়র্কের লং আইল্যান্ডে দীর্ঘজীবন, কিন্তু শেকড়টা পড়ে আছে ঢাকাতেই। বাংলাদেশের প্রতি অসীম টান থেকে সে বিভিন্ন সময় বাংলাদেশে আসেন এবং নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখেন। আমরা কথা বলছি তার সাথে। কেমন আছেন ম্যাম? বাংলাদেশে কবে আসলেন? অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে আমাকে আজকে এখানে একটি বিশেষ প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবারের এই সফরে আমি বাংলাদেশে এসেছি 26শে জানুয়ারি, জাস্ট এক সপ্তাহের জন্য। আমরা যদি একটু বাংলাদেশের শেকড়েই ফিরে যেতে চাই, জন্ম কোথায় হয়েছিল, পড়াশোনা কোথায়, এবং বাবার চাকরির সুবাদে ঢাকায় বড় হয়ে ওঠা, আমরা একটু গল্পটাই শুনতে চাই। আমার জন্ম হয়েছে খুলনাতে। আমি আসলে আমাদের দাদা বাড়ি যেটা, আমি হচ্ছে অরিজিনালি বরিশালের, আমার বাবার বাড়ি বরিশাল, বাট বাবার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি পড়াশোনা করার সুযোগ হয়েছে। যেমন চিটাগংয়ে আমার বাবা ছিলেন, রাজশাহীতে ছিলেন, নারায়ণগঞ্জে ছিলেন, এবং বাকি সময়টা ঢাকাতেই আমি পড়াশোনা করে বড় হয়েছি, আমার বেড়ে ওঠা। বাংলাদেশে পড়াশোনা শেষ করে এখানকার একটি কর্মসংস্থানের সাথেও নিজেকে যুক্ত করেছিলেন। আমরা জানি সেই 1988 সালে আপনি হচ্ছে প্রিয়জন পত্রিকায় লেখালেখি করতেন। সেই গল্পটাই একটু আমরা শুনতে চাই। আমরা যদি একটু পেছনে যাই তাহলে 88 সালের দিকে আমি প্রিয়জন পত্রিকাতে নিজের লেখালেখি করা শুরু করি, এবং সেই সময় প্রিয়জন পত্রিকাটি একটিমাত্র পত্রিকা ছিল, যখন পারিবারিক একটি পত্রিকা, সেখানে নানা বিষয়ে প্রতিবেদন লেখা হতো। তো সেই সময় আমি রহমান ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, এবং ওনার সেই পত্রিকার একটা অংশ ছিল, সেটা হচ্ছে রূপচর্চার বিষয় মেয়েদের জন্য সেই সময়। তো আমি সেই রূপচর্চা বিষয়ের উপরে লেখালেখি শুরু করি, এবং প্রিয়জন পত্রিকাটি এত জনপ্রিয় ছিল তখন। সেই প্রিয়জন পত্রিকায় আপনার রূপচর্চার বিষয়ে লিখতে লিখতে হঠাৎ আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা হলো, এবং সেখান থেকে আমি প্রিয়দর্শিনী নাম একটা, বলতে পারেন এখনকার বিউটি কমপ্লেক্স আমরা ওপেন করি প্রিয়জনের সাথে যৌথভাবে। সেটা বেইলি রোডে ক্যাপিটাল কনফেকশনারির কাছাকাছি একটা বিশাল বাড়ির মধ্যে। এবং ঢাকা শহরে সেই সময়টায় আসলে বাঙালি মেয়েদের মধ্যে এ ধরনের সাহসিকতা যে একটা বিউটি সেক্টরে কাজ করবে, সেরকম মন মানসিকতা অনেকেরই ছিল না। আর থাকলেও পারিপার্শ্বিক কারণে আপনার অনেকে সাহস করতে পারেনি। সেই সময় আমি জাস্ট ইউনিভার্সিটিতে পা দিয়ে আমি মেয়েদের কথা চিন্তা করে আমি বলাটা ঠিক হবে না, আমরা প্রিয়জন পত্রিকার সহ একসাথে আপনার প্রিয়দর্শিনী একটা বিউটি কমপ্লেক্স আমরা শুরু করি, যেটা অনেক জনপ্রিয়তা পেয়েছে সেসব। তখন আপনার আসলে বয়স কেমন ছিল, বা বিয়ে হয়েছে কিনা, সংসার হয়েছে কিনা? বয়সটা তো মেয়েদের বয়সটা তো বলা যাবে না, বাট আমি আপনাকে এভাবে ধারণা দিই, আমি জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, হ্যাঁ তখন আমার জাস্ট বিয়ে হয়েছে, তখন আমি জাস্ট আমার বিবাহিত জীবন শুরু করি, এবং ইউনিভার্সিটিতে জাস্ট আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন। দেশের বাইরে কখন গেলেন আসলে, এবং পুরো সংসার এবং সন্তান এরা আসলে কখন আসলো, মানে বাংলাদেশি না নিউ ইয়র্কে? আসলে আমেরিকা যাওয়ার ব্যাপারটা আমার জন্য একটা কাকতালীয় বলতে পারেন, অথবা আমার মনের ভিতরে এক ধরনের জেদ বা সুপ্ত ইচ্ছা। কারণ 88-এ আমার প্রথম সন্তান নাহিয়ান জন্ম নিল, এবং যেহেতু আমি এত অল্প বয়সে মা হয়েছি, আমার নাহিয়ান একজন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা ছিল, কিন্তু ওর জন্মের সময় আমি এটা বুঝতে পারিনি, এবং একজন মা হয়ে আমি কিন্তু এটাকে মেনে নিতে পারিনি। আর সে সময় আপনার বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে, এমন কোনো প্রতিষ্ঠান বা এমন কোনো স্পেশাল ফ্যাসিলিটিস ছিল না যেখানে গিয়ে আমি আমার এই বাচ্চার নানা ধরনের সমস্যা সম্পর্কে আমি কথা বলতে পারি, অথবা আমি নিজে মা হিসাবে কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি। হ্যাঁ, কিছু চাইল্ড স্পেশালিস্ট ছিলেন, বাট তারা কখনোই
আমার বাচ্চার যে কী প্রবলেম বা কেন আমার বাচ্চাটা এইভাবে হয়েছে, যে একজন মা হিসেবে আমার জানার অধিকার। এবং সে সময়টা আমি মানসিকভাবে এত বিধ্বস্ত ছিলাম যে আমি অন্য কিছু আর চিন্তা করতে পারছি না। তখন থেকে আমার চিন্তা, যেহেতু আমি কোনো সঠিক অ্যান্সার পাচ্ছিলাম না, আমার মনে হয়েছে হ্যাঁ, আমি যদি আমেরিকার মতো একটা উন্নত দেশে আমার বাচ্চাটাকে নিয়ে আসতে পারি, তাহলে আমার বাচ্চাটার চিকিৎসা এবং ট্রিটমেন্ট সব কিছুই ঠিক মতো হবে এবং আমি জানতে পারবো, এবং সঠিক সময়ে যদি আমার বাচ্চাকে নিয়ে আমি আমেরিকাতে পাড়ি দিই, তাহলে হয়তো আমার বাচ্চাটা একটা নর্মাল জীবন যাপন করতে পারবে। সেই চিন্তাধারা থেকে আসলে আমার আমেরিকার যাত্রা এবং আমেরিকার জীবন শুরু। আপনার নিজের সন্তানের একটা সুন্দর জীবন দেওয়ার জন্য, যেহেতু সে গতানুগতিক অন্য সন্তানদের মতো না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সেই জায়গা থেকে তাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য আপনি প্রবাস জীবন বেছে নিলেন। কিন্তু আপনি কিন্তু আসলে এখানেই থেমে থাকেননি, আপনি ফাউন্ডেশন করে বাংলাদেশের এই ধরনের যারা পিছিয়ে পড়া শিশু আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের জন্য কিন্তু আপনি কাজ করছেন। এই যে অনুপ্রেরণার জায়গাটা, এই যে দীর্ঘ চলা, নিজের টাকা খরচ করে তাদের জন্য কাজ করা, এই পুরো গল্পটাই আমরা একটু শুনতে চাই আপনার থেকে। আমি যখন একজন মা হয়ে একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাটাকে নিয়ে আমি যখন স্ট্রাগল করছিলাম, এবং বাংলাদেশে যখন আমি আমার বাচ্চাটার সঠিক চিকিৎসা এবং সঠিক পরিচর্যা করার মতো কোনো স্কোপ পাচ্ছিলাম না, তখন কিন্তু সেই কষ্টটা নিয়ে আমি আমেরিকাতে গেছি। বাট ফ্রম দ্যাট ডে আমার মনের ভিতরে এই চিন্তাটাই ছিল যে হ্যাঁ, আমার বাচ্চাটা লাকি এনাফ যে আমি তাকে নিউ ইয়র্কে নিয়ে আসতে পেরেছি, এবং নিউ ইয়র্কের আমেরিকার সর্বোচ্চ চিকিৎসা, সর্বোচ্চ যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা আমার বাচ্চা পাচ্ছে। কিন্তু ব্যাক অফ মাই মাইন্ডে সত্যি আপনার বাংলাদেশের সুবিধাবঞ্চিত বাচ্চা এবং বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে আমার অলওয়েজ মনের মধ্যে একটা কষ্ট এবং স্বপ্ন, এবং দীর্ঘদিন আমি এই স্বপ্নকে লালন করেছি, দীর্ঘদিন আমি এই স্বপ্নকে নিজের মাঝে রেখেছি, কিন্তু আমার কোনো ওয়ে আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু কারণ হচ্ছে নিউ ইয়র্কে যাওয়ার পরে আমি আমার বাচ্চাটাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার বাচ্চাটাকে আমি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন বড় বড় এক্সপার্টিস যারা রয়েছেন তাদের সাথে আমি অনেক সময় কাটিয়েছি, এবং একটা পর্যায়ে আমি নিজে ডিসিশন নিয়েছি যে এই সমস্ত বাচ্চাদের সম্পর্কে আমার নিজেকে এডুকেটেড করতে হবে। দেশের বাইরেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনযাপন আপনি দেখছেন, অথবা জীবন মান কিংবা সুবিধা, সেই জায়গা থেকে বাংলাদেশের ছেলেমেয়েদেরকেও কিন্তু আপনি দেখছেন। এদের মধ্যে আসলে তফাৎ কি বা কত দূরত্বে আছে ওই দেশের ছেলেমেয়েদের সাথে আমাদের দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা? আমরা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন, হ্যাঁ, এখন আসার বিষয়, বাংলাদেশে অনেক চেঞ্জ হয়েছে, বাংলাদেশে অনেক ইনস্টিটিউশন রয়েছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশে অনেক বড় বড় মহৎ হৃদয়ের মানুষ রয়েছে যারা আসলে এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এখন চিন্তাভাবনা করছেন এবং তারা কিন্তু কাজ করছেন। তাদের কাজের সবারটা তো আমার দেখা সম্ভব না। আমি নিজে ইন পার্সন যতগুলি ইনস্টিটিউশন ভিজিট করেছি এবং যতগুলো আপনার বাচ্চাদের এই ধরনের প্রতিষ্ঠানের সাথে নিজেকে ইনভলভ করেছি, ইটস এ বিগ গ্যাপ, অনেক বড় ডিফারেন্স। আর সেই কারণেই আমি আমার নিজের অভিজ্ঞতাটাকে আপনার কাজে লাগাতে চাই। আমি যে অভিজ্ঞতাটা আমেরিকা থেকে আর্ন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার নিজের ব্যক্তিগত এক্সপেরিয়েন্সটাকে আমি কাজে লাগাতে চাই, এবং সে কারণে আমি নিজে ইন ফিউচারে এমন একটা প্রতিষ্ঠান আমি করতে চাই। আসলে আমি নিজে একটা ল্যান্ড কিনেছি খুলনাতে, এবং ইন ফিউচারে হয়তো খুব শীঘ্রই আমরা ওখানে আমাদের কনস্ট্রাকশনের কাজ শুরু করব, এবং একটা স্পেশাল স্কুল আমরা ওখানে করব, যেটা আপনার একেবারে ছোট হোক, তারপরেও আপনার আমেরিকার স্টাইলে, এবং আমেরিকানরা যেভাবে এই সমস্ত বাচ্চাদেরকে নানা দিক থেকে ফ্যাসিলিটিস দিয়ে থাকে, পুরোটা করা সম্ভব না হলেও আমার বাচ্চাটার কথা চিন্তা করে আমি এখানে তার কিছু কার্যক্রম আমি এখানে স্টাবলিশড করব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সুস্থ এবং স্বাভাবিক রাখেন। উন্নত দেশের মা বাবা বা তাদের জীবন আচরণের সাথে আমাদের দেশের মা বাবাদের তফাৎ কতটুকু, বা কোন জায়গাটায় উন্নয়ন ঘটানো দরকার বলে আপনি মনে করেন? চমৎকার প্রশ্ন করেছেন, একেবারে আমার মনের কথাটা আপনি বলেছেন। সেটা হচ্ছে, এমন একটা সময় ছিল যখন এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা আমাদের যে কোনো পরিবারে যখন জন্ম নিত, আমরা কিন্তু
অভিশাপ বলে মেনে নিতাম। ইভেন এখনও অনেক পরিবারের মধ্যে এই চিন্তাটা আছে যে হয়তো সে অভিশপ্ত, সে কারণে তার এমন একটা কিছু হয়েছে। আসলে বিষয়টা তা না। এবং একটা বাবা মা, একটা পরিবারের জন্য যে এটা কত কষ্টের এবং কতটা বেদনাদায়ক, সারাটা জীবন এই কষ্ট এবং বেদনা তাদের বুকের কোনো না কোনো জায়গায় লুকাতে থাকে। সে কারণে আমি যেটা চাই, আমি যেটা বলতে চাই, আমাদের সবার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। বেশি বেশি করে তাদের পাশে দাঁড়াতে হবে, বেশি বেশি করে তাদেরকে সাহস যোগাতে হবে, তাদেরকে আশার বাণী দিতে হবে। কারণ একটা মা যখন তার এরকম একটা সন্তান পরিচর্যা করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং চারিদিকে তার দরজা বন্ধ হয়ে যায়, একটা সময় সে কিন্তু আর নিঃশ্বাস ফেলতে কষ্ট বোধ করে। সেই সমস্ত জায়গায় আমরা যদি তাকে একটু স্বস্তির নিঃশ্বাস আমাদের কথায়, আমাদের ব্যবহারে এবং আমাদের মন মানসিকতাটা চেঞ্জ করে যদি বিশেষ সহানুভূতি নিয়ে আমরা এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াই। এবং খুবই এর আগেও আমি উল্লেখ করেছি, খুবই আশার বিষয়, কিছু কিছু ইনস্টিটিউশনস, কিছু কিছু প্রতিষ্ঠান তারা কাজ করছেন। এবং আমার মূল বিষয় ছিল প্যারেন্টিং অ্যান্ড কাউন্সিলিং। কারণ হচ্ছে আমি নিজে এই সমস্ত পরিবারের, আপনি যেটা বললেন যে আমেরিকাতে আমার কি কাজ ছিল, আমার কাজই ছিল আপনার এই সমস্ত পরিবারের সাথে মিটিং করা, তাদের কথা শোনা এবং তাদের কাছ থেকে তাদের কষ্ট দুঃখগুলোকে বের করে আনা। এবং আমি এতটা সময় ওদের সাথে কাটিয়েছি এবং আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের, বিভিন্ন পরিবারের কাছ থেকে ডিফারেন্ট অভিজ্ঞতা, ডিফারেন্ট ওয়ে অফ লিভিং আমি এটা গ্যাদার করেছি। এবং আমার তখনই মনে হয়েছে আমার দেশের জন্য, আমার বাংলাদেশে এই সমস্ত পরিবার রয়েছে, they really need some kind of help। এবং এই কাউন্সিলিংটা যদি আমরা করতে পারি এবং এটা যদি আপনার রেগুলার বেসিসে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আমরা এই সমস্ত পরিবারের সাথে কথা বলতে পারি, they will feel lot better than before এবং তাদের একটা আস্থার জায়গা হবে। একজন স্পেশাল চাইল্ডের অভিভাবক হিসেবে তো একটা বাড়তি চাপ থাকে, ওদের যত্ন দেখভাল করা। তার উপরেও আপনি একজন সফল মানুষ, নিউ ইয়র্কের মতো জায়গায়, ওখানে আপনি ব্যবসা করেন, পাশাপাশি আরও একটা চমৎকার নাম আছে আপনার, চাষি শায়লা। এইটা একটু শুনতে চাই। আসলে খুবই সুন্দর একটা নাম, চাষি শায়লা। সেটা হচ্ছে কি, আমি অনেক বছর ধরে, আমি এমনিতে গাছপালা ভীষণ পছন্দ করি এবং অনেক বছর ধরে আপনার আমার লং আইল্যান্ডের নিজ বাড়িতে সবজি চাষ করি। এই সবজি চাষে হয় কি, একটা মেন্টাল রিফ্রেশমেন্ট, এটা কিন্তু একটা সবচেয়ে অনেক বড় একটা মেন্টাল থেরাপি। এবং যারা এই কাজের সাথে ইনভলভ আছেন তারা জানেন, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে আপনার সবসময় তো একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয়, আপনি ঠিকই বলেছেন। তারপরেও আমরা যদি এই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করি, 8-10টা বাচ্চাদের মতো, আমরা যদি সেই বাচ্চাটাকে খুবই সাধারণ এবং স্বাভাবিকভাবে ট্রিট করি, আমরা যদি এই জিনিসটা ওই বাচ্চাটাকে বুঝতে না দিই, হে তুমি সবার থেকে আলাদা, এই জিনিসগুলি আমরা যখনই ওভারকাম করতে পারবো, তখন কিন্তু আমরা অনেকটা নিজেরাই নিজেদের মধ্যে এক ধরনের প্রশান্তি খুঁজে পাব। এবং যখন একজন সাকসেসফুল মা হিসাবে আমি আমার সময়, আমার এফোর্ট এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি আমার বাচ্চার পরিচর্যা করতে পারছি, আমার বাচ্চাটাকে আমি নিজের হাতে তার সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারছি, তখন কিন্তু একটা মানুষ হিসাবে, মা হিসাবে আমার শক্তি শতগুণ বেড়ে যাবে। এবং এইভাবে করে আমি নিজের মনে যে আত্মতৃপ্তিটা আমি খুঁজে পাই, সেই তৃপ্তিটা আমাকে আসলে অনেক বড় শক্তি যোগায়। এবং এই শক্তির কারণে আপনি বলেন ব্যবসায়ের দিক থেকে বা শাকসবজি চাষের দিক থেকে সফল চাষি হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি শুধুমাত্র এই শক্তির বিনিময়ে। নিউ ইয়র্কের মতো জায়গায় বসবাস করলেও বাংলাদেশ আপনার শেকড়। বাংলাদেশকে আসলে কেমন বাংলাদেশ দেখতে চান এবং পরিবর্তনের যদি সুযোগ থাকে বাংলাদেশের কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন? হৃদয়ে এক টুকরো বাংলাদেশকে লালন করে আমেরিকাতে বসবাস করি। এবং আমাদের আজকের এই আলোচনার শুরুতেই আমি একবার বলেছি যে আমার একটা মাত্রই স্বপ্ন,
এই দেশের পরিবর্তনের সাথে সাথে আমি যে জিনিসটা দেখতে চাই, আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে আমাদের সমভাবে অধিকার দিতে হবে এবং তাদের জন্য আমরা আলাদাভাবে যে কোনো কিছু করব না, তাদেরকে আমরা আমাদের মতো করেই ট্রিট করব। অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে দর্শক মণ্ডলীকে অনেক ধন্যবাদ। আবারও চ্যানেল আইকে আমার অভিনন্দন এবং অনেক 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 কৃতজ্ঞতা।